বৃষ্টি ভেজা ঘুটঘুটে রাত। আপাদমস্তক কালো পোশাক পরা লোকটি হাতে ধারালো ছুরি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকছে একটা বাড়িতে। কিন্তু এই লোকটা কে আর সে কাকে খুঁজছে সেটা কেউই জানে না। অন্যদিকে আদিরা নামের পুলিশ অফিসার তার বেস্ট ফ্রেন্ডের মিসিং কেস ইনভেস্টিগেশন করতে গিয়ে আবিষ্কার করে যে এটা কোনো মিসিং নয়, বরং এটা হচ্ছে নিখুঁত পরিকল্পনার মার্ডার। কিন্তু আসল ঝাটকারা তখনই আসে যখন সে বুঝতে পারে এই পুরো ব্যাপারটা সাথে রয়েছে তার একদম কাছের মানুষরা। এরা কারা আর কেনই বা এত পরিকল্পনা করে এই কাজ করেছে? এই সব প্রশ্নের উত্তর দিতে নিয়ে এলাম থিত্তাম ইরান্ডু মুভির এক্সপ্লেনেশন, যার অর্থ হলো প্ল্যান বি। মুভির শুরুতেই আমাদের সাথে দেখা হয় আদিরা নামের এই মেয়েটির সাথে। আদিরা পেশায় সাব ইন্সপেক্টর। সে তদন্তের কাজে বাসে করে চেন্নাই যাচ্ছে। আদিরা শুধু একজন পুলিশ অফিসারই না, সে এমন একজন মানুষ যে প্রতিটা ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অভ্যাস রয়েছে। এবার বাসে উঠে সে নিজের সিটে গিয়ে দেখে পাশে অর্জুন নামের একটা ছেলে বসে আছে। স্লিপিং কোচে অপরিচিত ছেলের পাশের সিট পেয়ে আদিরা অস্বস্তি বোধ করে। অর্জুন বিষয়টা বুঝতে পেরে নিজ থেকে বলে, আমি তো আগে টিকিট বুক করেছি, তারপরেও এরা আমাকে আপনার পাশে সিট দিল কেন? তখন আদিরা জানায় টিকিটটা আসলে তার কলিগ অভিষেক বুক করেছিল, তাই সে এবার সুপারভাইজারের সাথে কথা বলে সিটটা চেঞ্জ করার চেষ্টা করে। কিন্তু সুপারভাইজার জানায় বাসে আর কোনো সিট খালি না থাকায় তাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন অর্জুন এমন একটা কাজ করে যেটা আদিরাকে একটু হলেও নাড়া দেয়। সে নিজ থেকে বলে, আপনি সিটে ঘুমান, আমি ড্রাইভারের পাশে গিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আদিরা আর কোনো কথা না বাড়িয়ে সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর যাত্রা বিরতির সময় আদিরা দেখে অর্জুন ড্রাইভারের পিছনের সিটে কুকড়ে ঘুমাচ্ছে। এই দৃশ্যটা দেখে আদিরার ভিতরে একটা গিল্ট কাজ করে, যার ফলে সে অর্জুনকে নিজের সিটে ফিরে আসতে বলে। অর্জুন প্রথমে রাজি হতে চায় না, কিন্তু আদিরার অনুরোধে শেষমেশ সিটে চলে আসে। অর্জুনের মিশুক স্বভাব আর জেন্টালম্যান পার্সোনালিটিতে আদিরা ধীরে ধীরে মানিয়ে নেয়। সারা রাত তারা একসাথে গল্প করে, গান শোনে, আর এই পুরো সময়টা আদিরার ভিতরে অর্জুনের প্রতি একটা ভালো লাগা তৈরি হতে থাকে। পরের দিন সকালে আদিরা দেখে অর্জুন চলে গেছে, কিন্তু যাওয়ার আগে ছোট্ট একটা নোট রেখে গেছে। এই নোটে লেখা, নতুন বছরের শুভেচ্ছা, সবসময় হাসি খুশি থেকো, সিট L9। আদিরা নোটটা দেখে মুচকি হাসে। যাওয়ার সময় আদিরা সুপারভাইজারকে বলে যে সিট L9 এর যাত্রী নাকি মানিব্যাগ রেখে গেছে, তাই সে তার নাম্বারটা চায়। সুপারভাইজার এবার অর্জুনের নাম্বার দিয়ে দিলে আদিরা ভিতরে ভিতরে অনেক খুশি হয়। ঠিক এমন এক পরিস্থিতি হলে তুমি কি করতে? আসলে আদিরা নিজেও জানে না যে কেন এত মরিয়া হয়ে সে নাম্বারটা নিচ্ছে। শুধু এতটুকুই সে বুঝতে পেরেছে যে অর্জুনকে তার বেশ ভালো লেগেছে। এভাবেই ঠিক 7 দিন পর আদিরা থানায় গিয়ে আরো চমকে যায়। সেখানে বসে আছে অর্জুন। আদিরা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে? অর্জুন প্রথমে ভীত গলায় বলে, গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়েছি। কিন্তু তারপরে সে হেসে জানায় যে আরে না, আসলে আমি একজন অ্যাক্টর, সামনে পুলিশের চরিত্রে অভিনয় করব বলে বাস্তব অভিজ্ঞতা নিতে এসেছি। এই বিষয়ে অভিষেক স্যারের সাথে আমার আগেই কথা হয়েছে। এখন আদিরা অর্জুনকে কেবিনে ডেকে জানতে পারে যে সে কিছুদিন আগে চেন্নাই শিফট করেছে। তার পরিবারে কেউ নেই, 6 মাস আগে তার মা মারা গেছে। এই কথাটা শুনে আদিরার মনটা খারাপ হয়ে যায়। সে অর্জুনকে বলে, তোমাকে আমার অনেক চেনা চেনা লাগছে। কিন্তু অর্জুন হেসে বলে, হয়তো ইউটিউবে দেখেছেন। এরপর আদিরা তাকে থানায় থাকার অনুমতি দিলেও সতর্ক করে দেয় যেন কারো কোনো সমস্যা না হয়। যাওয়ার আগে অর্জুন বলে, পুলিশের ড্রেসে আদিরাকে অনেক সুন্দর লাগছে। এখন পছন্দের মানুষের এই প্রশংসায় আদিরার চোখে আলাদা একটা চমক দেখা যায়। এভাবেই কাজের সূত্রে ধীরে ধীরে অর্জুন আর আদিরার সম্পর্ক আরো গভীর হতে থাকে। একদিন রেস্টুরেন্টে খেতে গেলে বাসে সেই সুপারভাইজারের সাথে তার দেখা হয়ে যায়। সুপারভাইজার আদিরাকে দেখে মানিব্যাগের কথাটা তুলে মিথ্যা ফাঁস করে দেয়, যার ফলে আদিরা লজ্জায় লাল হয়ে যায় আর অর্জুনও বুঝে যায় যে আদিরা প্রথম দেখাতেই তাকে পছন্দ করেছে। কিন্তু এই সুন্দর মুহূর্তের ঠিক পরেই একটা ফোন কলের সব বদলে যায়। রেস্টুরেন্ট থেকে বের হতেই কিশোর নামের একজনের কল আসে। ফোনের ওপাশ থেকে কিশোর এমন কিছু বলে যা শুনে আদিরার চেহারা পাল্টে যায়। দ্রুত সে চলে যায় কিশোরের বাড়ির দিকে। কিশোর হলো আদিরার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড দীপা সুরিয়ার হাজব্যান্ড। ছোটবেলা থেকেই আদিরা আর সুরিয়া ছিল অবিচ্ছেদ্য বান্ধবী। একসাথে স্কুল, বৃষ্টিতে ভেজা কলেজ সবকিছু পার করেছে তারা। সুরিয়ার পরিবার স্ট্রিক্ট হওয়ায় কলেজে কিশোরের সাথে তার বিয়ে হয়ে যায়। তারপর চেন্নাইতে সেটেলড হওয়া আদিরার সাথে তার দূরত্ব বাড়ে। তবে আদিরা এখনো তার বেস্ট ফ্রেন্ডকে মনে প্রাণে ভালোবাসে। এদিকে কিশোর জানায় যে সে 4 দিন আগে মেডিকেল কনফারেন্সে শহরের বাইরে গিয়েছিল। এখানে সুরিয়া তার কল ধরছিল না এবং প্রতিবেশী বলছে বাসায় কেউই নেই। সব জায়গায় খোঁজ নিয়ে তার কোনো হদিসও পাওয়া যায়নি। সুরিয়া ঘরের বাইরে খুব একটা যেত না, সারাদিন মুভি, ফোন আর ওয়ার্কআউট নিয়ে পড়ে থাকতো।
মাঝে মাঝে সে ড্রাইভে বা পণ্ডিচেরির আশ্রমে যেত। এভাবেই 4 দিন নিখোঁজ হওয়ার ঘটনা আগে কখনোই ঘটেনি, যার ফলে ব্যাপারটা আধিরাকে আরো বেশি চিন্তিত করে। তাই আধিরা সাথে সাথে নাবিন নামের একজন জুনিয়রকে ডেকে পণ্ডিচেরি আশ্রমে খোঁজ নিতে পাঠায় আর সুরিয়ার ফোন ও গাড়ির লোকেশন ট্র্যাক করতে বলে। কেননা কিশোরের কাছ থেকে জানা গেছে যে সুরিয়ার সাথে গাড়িটাও মিসিং। এদিকে হঠাৎ কিশোরের ফোন আসলে সে পাশের রুমে চলে যায়। এই ফাঁকে আদিরা তার বান্ধবী সুরিয়ার বিয়ের ছবি দেখেই তার সব পুরাতন স্মৃতি ভেসে ওঠে। মুভির দৃশ্য বদলে যায় ফ্ল্যাশব্যাকে। যেদিন বিয়ের দিন সুরিয়ার মন খুব খারাপ ছিল। মন খারাপের কথা জিজ্ঞেস করলেও সে সেদিন কিছুই বলেনি, শুধু করুণ চোখে তাকিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, বিয়ের দিনের সেই অব্যক্ত কষ্ট কি এই নিখোঁজ হওয়ার সাথে কানেক্টেড? পরের দৃশ্যে আদিরা সুরিয়ার মাকে কল করে জানতে চায়। সুরিয়ার মা বলে ওর সাথে কোনো যোগাযোগ নেই। ওর বাবার নিষেধ সত্ত্বেও ও মডেলিং শুরু করেছিল আর তার হাজবেন্ডও সায় দিচ্ছিল। এখন এইসব কিছু আমাদের সোসাইটির সাথে যায় না। এরপর আধিরা কল কেটে দিয়ে আশেপাশের লোকজনদের কাছে খবর নেয়, তবে কেউই তেমন কিছু বলতে পারে না। নবীন জানায় সুরিয়ার ফোনের লাস্ট লোকেশন তার বাড়ির সামনে, সেখান থেকে ফোন বন্ধ হয়ে গেছে। নবীন জিজ্ঞেস করে যে সুরিয়া তার বন্ধু কিনা। তখন আধিরার মনে পড়ে যায় তার ছোটবেলার কথা। ছোটবেলায় সে পানিতে পড়ে গেলে সুরিয়া সাঁতার না জেনেও তাকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিল। পরে স্থানীয় একজন লোক দুজনকেই উদ্ধার করে। তার মানে বুঝতেই পারছো সুরিয়া আধিরার কত কাছের ফ্রেন্ড ছিল। আচ্ছা, যদি তুমি এই ধরনের সাসপেন্স ভরা থ্রিলার মুভি এক্সপ্লেন নিয়মিত দেখতে চাও, তাহলে এক্ষুনি সিনে থ্রিলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের অস্থির মুভিটা তোমার মিস না হয়। যাই হোক, আধিরা থানাতে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। সেখানে দেখা যায় সুরিয়ার গাড়ি 6 জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে গেছে। কিন্তু আধিরা এমন কিছু লক্ষ্য করে যেটা পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয়। সুরিয়া বের হওয়ার আগে একটা মোটর বাইক বারবার বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করছে। নবীন কোইন্সিডেন্সলি বললেও আধিরা আরো ফুটেজ ঘেটে বের করে 1 থেকে 6 জানুয়ারি পর্যন্ত একই বাইক 33 বার সুরিয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করেছে। চিন্তা করো, 33 বার। তার মানে কেউ 6 দিন ধরে সুরিয়ার উপরে নজরদারি চালাচ্ছিল। আধিরা নবীনকে বাইকের ডিটেলস বের করতে বলে আর বাইকের ছবি পেয়ে সে কিশোরকে দেখায়। কিশোর জানায় সে তাকে চেনে না, তাদের শত্রু হওয়া তো দূরের কথা, বন্ধুও নেই। এরপর আধিরা সুরিয়ার মডেলিং এর ব্যাপারটা তুলে ধরলে কিশোর জানায় বিয়ের পর সুরিয়া অনেক স্যাড ছিল। সে মডেলিং করতে চাইতো বলে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে সে সাপোর্ট করেছে, আর এই কারণে সুরিয়া অনেক বেশি ওয়ার্কআউটও করত। এরপর আধিরা কিশোরের আগের গার্লফ্রেন্ডের কথা জানতে চায়, আর ঠিক এই মুহূর্তে কিশোর কেমন যেন চমকে ওঠে। সে বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? আধিরা জানায়, আরে না, জাস্ট ইনভেস্টিগেশন। তখন কিশোর জানায় কলেজে পল্লবী নামের নর্থ ইন্ডিয়ান একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল। পরিবার না মানায় তার অন্যত্র বিয়ে হয়ে যায়, আর তার সাথে শেষ কথা হয়েছে প্রায় 1 বছর আগে। যাই হোক, আধিরা চলে যেতেই কিশোরের ভিতরের আসল চেহারাটা বের হয়ে যায়। এই সিনে দেখা যায় কিশোর জানলার পর্দা টেনে সিলিং ফ্যানের উপর থেকে একটা লুকানো সেলফোন বের করেছে। এরপর সে কাউকে কল দিয়ে বলে, তুমি আমার নম্বরে কেন কল দিয়েছো? পুলিশ আমাদের কথা ট্র্যাক করতে পারে, এর জন্যই ফোন বন্ধ করে রেখেছি। প্রয়োজনে আমিই কল দেব, তুমি আর কল দিও না। কি ধরতে পারছো ব্যাপারটা? তার মানে কিশোর শুধু সুরিয়ার চিন্তিত হাজবেন্ড নয়, বরং তার ভিতরে এমন কিছু আছে যেটা আধিরার কাছ থেকে সে লুকিয়ে রেখেছে। এদিকে আধিরা বাইরে বের হয়ে নবীনকে কিশোর আর পল্লবীর কল ডিটেলস বের করতে বলে। এর মাঝে স্থানীয় দুজন লোক এসে জানায় একজন কালো পোশাক পরা প্রতিবন্ধী লোক এলাকায় ঘুরঘুর করতে দেখেছে সে। বয়স তার 30 থেকে 35-এর আশেপাশে। আধিরা সাথে সাথে বুঝে যায় যে এরা সিসিটিভিতে দেখা ওই বাইক চালকেরই কথা বলছে। যাই হোক, পরের দিন সকালে ভয়ঙ্কর একটা খবর আসে। জঙ্গলে একটা পুড়ে যাওয়া গাড়িতে পাওয়া গেছে একটা পোড়া কঙ্কাল। আধিরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভিতরে সে পোড়া কঙ্কাল দেখে বমি করে দেয়। বডিটা দ্রুত ফরেন্সিকে পাঠানো হয়। ফরেন্সিক রিপোর্ট বলে এটাই হচ্ছে সুরিয়ার বডি। তার মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যাওয়ায় সে গাড়ি থেকে বের হতে পারেনি, যার ফলে ছোটবেলা সে বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে আধিরা কান্নায় একদম ভেঙে পড়ে। কিশোর ও সুরিয়ার মৃত্যুতে অনেক কষ্ট পায়। শেষকৃত্যের পর নবীন জানায় পল্লবী আর কিশোরের কল ডিটেলসে তেমন কিছু পাওয়া যায়নি, আর তাদের ধারণা এটা সম্ভবত একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আধিরা এখানে থেমে যেতে রাজি না। সে যুক্তি দেখায় গাড়ি 60 কিলোমিটার স্পিডে ধাক্কা খেয়েছে, অথচ 40 স্পিডে এয়ারব্যাগ খোলার কথা। এছাড়াও গাড়ি ছিল নিউট্রাল গিয়ারে। তার উপরে কিশোর শহরের বাইরে, আর বাসায়ও কোনো লোক নেই। যে বাইক আমরা দেখেছি সে বাইকের নাম্বারও ফেক। এই সব কিছু কোইন্সিডেন্ট হতে পারে না, এখানে বড় কোনো ঘাপলা অবশ্যই আছে।
বাসায় ফিরেও আদিরা সুরিয়ার ব্যাপারটা নিয়ে আপসেট ছিল। অর্জুন থানা থেকে সব জেনে আদিরার বাসায় খবর নিয়ে আসে আর সমবেদনা জানায়। এত কিছুর মাঝেও অর্জুনের এই কেয়ারটুকু আদিরার কাছে অনেক বড় ছিল। পরের দিন থানায় এসে নবীন জানায় গাড়ির ফরেন্সিক রিপোর্ট এসেছে। গাড়ি পুড়ে যাওয়াতে তেমন কোনো প্রমাণ পাওয়া না গেলেও গাড়ির পিছনে সুরিয়া ছাড়া আরও একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এই কথা শুনে আদিরা তোলপাড় করে তদন্ত শুরু করে। প্রতিবেশী, ওয়াচম্যান, নবীন, পল্লবী সহ 137 জনের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা হয়, কিন্তু কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে তা ম্যাচ করে না, যার ফলে এই কেসটা আদিরার কাছে আরো ঘোলাটে হয়ে যায়। ঠিক এইখানেই মুভির দৃশ্য বদলায়। উষা নামের এক মেয়ের হাজবেন্ডকে কাজের উদ্দেশ্যে শহরের বাইরে যেতে হবে। উষা নিজেই তাকে পাঠিয়ে দেয়, কিন্তু হাজবেন্ড যেতে না চাইলে ক্যামেরা ঘুরে দেখা যায় সেই কালো পোশাকের কিলার উষার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর লোকটার রড নিয়ে বাড়িতে ঢোকে আর উষার মাথায় সজোরে আঘাত করে। পরের দিন কাজের লোক উষাকে মৃত অবস্থায় পায়। এই কেসটাও আদিরার কাঁধে পড়ে। সে সিসিটিভি ফুটেজে একই প্যাটার্ন দেখতে পায়, যেখানে কিলার কয়েকদিন ধরেই বাড়ির সামনে ঘুরঘুর করছিল। অভিষেক জানায় উষা 5 জনের সাথে সম্পর্কে জড়িয়েছে। এদের একজনের নাম ভার্নি, যে কুম্বাকো নামে জোসেফ কলেজে পড়তো। আদিরা সাথে সাথেই কানেকশনটা বের করে ফেলে, কেননা সুরিয়াও জোসেফ কলেজে পড়তো। একই কলেজ, একই ধরনের কিলার আর একই প্যাটার্ন। নিশ্চয়ই এই খুনের সাথে তার বান্ধবীর খুনের কোনো সম্পর্ক আছে। এখন কুম্বাকানাম পুলিশ জানায় ভারানি কলেজে সুরিয়াকে উত্ত্যক্ত করত। সুরিয়া কমপ্লেনও করেছিল। কলেজের প্রিন্সিপাল আর পরিচিতরা জানায় ভারানির স্বভাব ভালো ছিল না, তবে শারীরিকভাবে সুস্থ ছিল। অভিষেক বলে, আমরা এমন কাউকে খুঁজছি সে প্রতিবন্ধী। এখন ভারানি তো সুস্থ, তাহলে তাকে খোঁজা কি ঠিক হচ্ছে? তখন আদিরা বলে 3 বছরে কেউ ভারানিকে দেখেনি। এর মাঝে কোনো অ্যাক্সিডেন্টে পায়ে সমস্যা হওয়াটা তো অসম্ভব কিছু না। সেই রাতে নবীন কল করে এমন এক খবর দেয় যা পুরো কেসকে নতুন মাত্রা দেয়। ভারানির 3 বছর আগে জমি বিক্রির কাগজ থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট সুরিয়ার গাড়ির পেছনের ফিঙ্গারপ্রিন্টের সাথে হুবহু ম্যাচ করে। ভাইরে ভাই, এই কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। কেননা 137 জন ঘেটেও যেই ফিঙ্গারপ্রিন্টের মালিক পাওয়া যায়নি সেটা ভারানির, আর সে উত্ত্যক্ত করত সুরিয়াকে। সেই সাথে উষার সাথেও সে কানেক্টেড ছিল। এই সব জেনে আদিরা বাসায় ফিরে দেখে অর্জুন এসেছে। আসলে আদিরাই তাকে ডিনারে ইনভাইট করেছিল। কথায় কথায় সুরিয়ার প্রসঙ্গ উঠলে আদিরা বলে, সুরিয়া আমাকে অনেক ভালোবাসতো। চাকরির প্রথম মাসে ফোন হারালে সুরিয়া জমানো সব টাকা দিয়ে আমাকে একটা আইফোন কিনে পাঠিয়েছিল। এই ফোনে এখনো সুরিয়ার ফিঙ্গারপ্রিন্ট আছে, অথচ মানুষটাই আর নেই। অর্জুন আদিরাকে সান্ত্বনা দেয়। সেই রাতে ড্রিঙ্কস করতে করতে তারা একে অপরের আরো কাছে চলে আসে, আর আদিরা অর্জুনকে জানায় সে তাকে কতটা পছন্দ করে। ঠিক এই মুহূর্তে আদিরাও তাকে তার ভালোবাসার কথা জানায়। পরের দিন নবীন এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসে। ভারানির পাসপোর্ট চেক করে জানা গেছে যে সে 1 বছর ধরে সিঙ্গাপুরে। আদিরা প্রশ্ন তোলে, সিঙ্গাপুরে থাকলে ফিঙ্গারপ্রিন্ট এখানে কিভাবে? নবীন বলে, হয়তো কেউ বিভ্রান্ত করতে গাড়িতে ভারানির ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে দিয়েছে। আদিরা বলে, হতে পারে, তবে তার মনে হচ্ছে এই সব কিছুতে কিশোরের হাত আছে। কিশোরের অনুপস্থিতিতে আদিরা টিম নিয়ে তার বাড়িতে তল্লাশিতে যায়। সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে চেক হচ্ছিল। ঠিক তখনই সিলিং ফ্যানের উপরে লুকোনো ফোনটা বেজে ওঠে। নবীন সেদিকে আগিয়ে যায়, কিন্তু রুমে ঢোকার আগেই কেউ সেই ফোনটা সরিয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে আদিরা বাড়ির পিছনে বের হতেই সেই কিলারকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই দৃশ্য দেখে আদিরা মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। তারপর নিজেকে সামলে সেই কিলারের পিছে ধাওয়া শুরু করে। আর এখানে সে আবিষ্কার করে যে কিলার দিব্যি ঠিক পায়ে দৌড় দিচ্ছে। তার মানে এতদিন সে প্রতিবন্ধী হওয়ার নাটক করে সবাইকে বিভ্রান্ত করেছে। এবার বাইকের চাকায় গুলি করলে কিলার পায়ে হেঁটে পালিয়ে যায়, আর এক জায়গায় থেকে সে একদম গায়েব হয়ে যায়। এরপর আদিরা পাশে বসে থাকা এক ভিক্ষুককে দেখে চিনে ফেলে, আর এই ভিক্ষুকটা ছিল ভার্নি। আদিরা আর তার টিম ভার্নিকে ধরে থানায় নিয়ে আসে। এখানে ভার্নি বলে, কেউ আপনার জীবন শেষ করে দিলে আপনি কি তাকে ছেড়ে দিতেন? উষা আর সুরিয়া তার জীবন শেষ করে দিয়েছে। 10ম ক্লাসে উষার সাথে প্রেম হলেও সে জানতে পারে উষা তার সাথে টাইম পাস করছে। জোসেফ কলেজে সুরিয়া নিজেই তার সাথে বন্ধুত্ব করেছিল, সব সময় তার কাছেই থাকতো। ধীরে ধীরে ভারানি সুরিয়াকে ভালো লাগতে শুরু করে। একদিন সুরিয়া লুকিয়ে ভারানির শার্ট পরলে সে মনে করে সুরিয়াও তাকে ভালোবাসে, কিন্তু তারপর সে প্রপোজ করলে সরাসরি রিজেক্ট খায়। এই রিজেক্ট খাওয়ার কারণে একদিন সে জোর করে তাকে তুলে নিয়ে যেতে চাইলে সুরিয়া পালিয়ে গিয়ে পুলিশে কমপ্লেন করেছিল, আর কলেজ তাকে এই কাজের জন্য বহিষ্কার করে দেয়। এরপর ভারানি ডুবে যায় নেশায়। তার মা মারা যায়,
যার ফলে সে আর্থিক সংকটে পড়ে সিঙ্গাপুরে পালায়। 1 বছর আগে ফিরে সুরিয়া কিশোরকে হাসি খুশি দেখে তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তাই ফেক পাসপোর্টে দেশে ফিরে 5 জানুয়ারি সুরিয়ার বাসায় গিয়ে সে দেখতে পায় সুরিয়া আর একটা ছেলের সাথে আছে। আর এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুরিয়ার সাথে যেই ছেলেটা ছিল সে আর কেউই নয়, বরং সে হচ্ছে আধিরার বয়ফ্রেন্ড অর্জুন। মানে এইটা কি করে সম্ভব? এখানে অর্জুন কি করছে? কাহিনীটা এবার এমন ভাবে প্যাচ খেয়ে যায় যার রীতিমতো খোলা অসম্ভব। এখন আধিরা কিন্তু জানে না ভারানি যেই ছেলেটার কথা বলছে সে অর্জুনই, কিন্তু তারপরেও সে ভারানিকে ওই ছেলেটার চেহারার একটা স্কেচ আঁকতে বলে। ঠিক সেই সময় আধিরারও মনে পড়ে যে সুরিয়া বিয়ের দিন বলেছিল সে অন্য কাউকে পছন্দ করে, কিন্তু কাকে পছন্দ করে সেটা সে বলেনি। তাই আধিরা স্কেচ আর্টিস্ট ডেকে ভারানির ছবি আঁকতে থাকে। ভিডিওর এই পর্যায়টা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যাতে এই ধরনের থ্রিলার মুভি আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। যাই হোক, পরের দিন অর্জুনের প্রথম শো ছিল। সে আধিরাকে দেখতে ইনভাইট করে। আধিরা প্রথমে যেতে না চাইলেও অর্জুনের মন খারাপ হবে ভেবে চলে যায়। এদিকে স্কেচ আর্টিস্ট থানায় এসে ছবি আঁকতে শুরু করে। শো শেষে নবীন কল করে জানায় স্কেচ রেডি। আধিরা থানায় এসে ভারানিকে দেখায়। ভারানি বলে প্রায় কাছাকাছি, তবে সামনাসামনি দেখলে অবশ্যই চিনতে পারবো। এরপর আধিরা কিশোরকে কল করে জিজ্ঞেস করে যে সুরিয়ার কোনো অ্যাফেয়ার ছিল কিনা। তখন কিশোর স্পষ্ট জানায় তার কোনো অ্যাফেয়ারই ছিল না। পরের দৃশ্যে অর্জুনকে দেখা যায় শুটিংয়ে ভয়ঙ্কর হাসি দিয়ে বলছে ও আমাদের খুঁজে বের করবেই, কিন্তু তার আগেই ওকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হবে। আধিরা এসে দেখে এটা শুটিং এর ডায়লগ ছিল। আধিরা অর্জুনকে নিয়ে তার বাবা মার সাথে পরিচয় করায়। তাদের বাবা মা দুজনেই একে পছন্দ করে, কিন্তু অর্জুন আধিরাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে যে সুরিয়ার কেস নিয়ে সে কি টেনশন আছে কিনা। উত্তরে আধিরা বলে হ্যাঁ, তবে খুব শীঘ্রই তা সলভ হয়ে যাবে। এবার বাসায় গিয়ে আধিরা কেসটা আরো গভীরভাবে ইনভেস্টিগেশন করে। ফরেস্ট এরিয়ায় ঢোকার পথে সিসিটিভি 1, বের হওয়ার পথে সিসিটিভি 2, আর সাধারণত 5-6 মিনিট লাগে এই পুরো জায়গাটা পার হতে। এখন ওই এরিয়ায় ঠিক কোনো ঘর বাড়ি নেই। ঘটনার রাতে ফুটেজ চেক করে আধিরা একটা ক্রুশাল ক্লু পায়। 2টা 5 মিনিটে একটা গাড়ি 4 জন লোক নিয়ে সিসিটিভি 1 দিয়ে ঢোকে, কিন্তু 4-5 মিনিট পর সিসিটিভি 2 থেকে বের হয় মাত্র একজনকে নিয়ে। তার মানে বাকি 3 জন ফরেস্টে নেমে 2:40 সময় সুরিয়াকে খুন করে গাড়িতে আগুন দেয়। এরপর 3:32 আর একটা গাড়ি ওই 3 জনকে তুলে নিয়ে 3:35 বের হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো এই দুটো গাড়ির নাম্বার প্লেটই ফেক। যাই হোক, বিকালে আধিরা ফরেন্সিক রিপোর্টের আনঅফিসিয়ালি ভেরিফাই করতে গেলে ডাক্তার জানায় মাথায় স্টিয়ারিং এ নয় বরং রড দিয়ে আঘাত করা হয়েছে। কিন্তু এরপর ডাক্তার যা বলে সেটা শুনে আধিরার পুরো পৃথিবী উল্টে যায়। কেননা ডাক্তার বলছে যে কঙ্কালের সাইজ অনুসারে এটা সুরিয়ার বডি না, বরং এটা অন্য কারোর। আর এখানে যে ফরেন্সিক রিপোর্টটা ছিল এই সম্পূর্ণটাই ভুল। বিশ্বাস করো, এই মুহূর্তে এসে এতটা টুইস্ট পাবো এটা আমি কল্পনাও করিনি। কেননা এতক্ষণ যাকে আমরা মৃত ভেবেছি সে হয়তো এখনো বেঁচে আছে। তো এবার আধিরা ফরেন্সিক ডাক্তারের কাছে গেলে সে জানায় অভিষেক টাকা দিয়ে এই কাজ করিয়েছে। অভিষেক বলে কিশোর একবার তার স্ত্রীর প্রাণ বাঁচিয়েছিল, তাই সে ফেলতে পারেনি। আধিরা এবার কিশোরকে ধরে জিজ্ঞাসা করে সে কেন এমন করেছে। তখন কিশোর এমন কিছু জানায় যাই পুরো ঘটনাকে ধীরে ধীরে কানেক্ট করতে থাকে। সে বলতে থাকে বিয়ের দিন রাত থেকেই সুরিয়া দূরে দূরে থাকতো। 5-6 মাস তারা একই ছাদের নিচে থেকেও স্বামী স্ত্রীর মতন কোনো সম্পর্কে ছিল না। একদিন বাসায় ফিরে দেখে সুরিয়া হাত কেটে সুইসাইড করার চেষ্টা করছে। এরপর হসপিটালে সুস্থ হয়ে সুরিয়া জানায় সে অন্য কাউকে ভালোবাসে, কিন্তু এই কথা তার বাবা মা জানলে তাকে মেরে ফেলবে। কিশোর তখন সুরিয়াকে সাহায্য করার আশ্বাস দিয়ে তার প্রেমিকের কাছে পাঠিয়ে দেয়। আর এরপর সে হসপিটালে লাশ ম্যানেজ করে একটা মৃত নাটক সাজায়। আর তার এই নাটকে অভিষেক, ডাক্তার আর পল্লবী সাহায্য করেছিল। এখন আধিরা বলে এসব বন্ধ করো, সত্যি বলো সুরিয়া কোথায় লুকিয়ে আছে। এই কথা শুনে কিশোর একটা ভিডিও দেখায় যেখানে দেখা যায় সুরিয়া প্রেমিকের সাথে খুব খুশি আছে আর সে কিশোরকে ধন্যবাদ জানাচ্ছে। এরপর আধিরা সুরিয়ার প্রেমিকের ছবিটা ভারানিকে দেখিয়ে জিজ্ঞেস করে যে সেদিন এই ছেলেটাকে সে দেখেছিল কিনা, কিন্তু ভারানি জানায় না, সেদিন তার সাথে অন্য কেউ ছিল। এই কথা শুনে আধিরা বুঝে উঠতে পারে না যে ভারানি আসলে তাহলে কাকে দেখেছিল। সে কিশোরকে বলে সুরিয়ার সাথে সে কথা বলতে চায়। তখন কিশোর জানায় তার সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই, যদি সে কখনো কল করে তাহলে সে তাকে জানাবে। এদিকে একটা সিনে আমরা দেখতে পাই অদ্ভুত ঘটনা। অর্জুন বাসায় বসে নিজের শরীরে কোন একটা ড্রাগ ইনজেক্ট করছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কেন করছে। তোমার কি মনে হয়? তুমি কি আন্দাজ করতে পারছো? কমেন্টে জানিও। এভাবেই 6 মাস পার হয়ে যায়। আধিরা এখনো সুরিয়ার ব্যাপারটা থেকে বেরোতে পারেনি। কিশোরকে জিজ্ঞেস করা হয় সুরিয়া গত 6 মাসে একবারও কল করেছে কিনা। উত্তরে কিশোর জানায় না। একদিন আধিরার ফোনে সুরিয়ার মেসেজ আসে। সে একটা লোকেশন পাঠিয়ে পরের দিন তাকে দেখা করতে বলে, কিন্তু এই নাম্বারে কল করলে দেখা যায় মোবাইলটা বন্ধ রয়েছে। পরের দিন সকাল সকাল আধিরা সুরিয়ার পাঠানো লোকেশনে যাওয়ার জন্য বের হয়। তখনই অর্জুনের সাথে দেখা হলে সেও যেতে চায়। আধিরা প্রথমে রাজি না হলেও অর্জুন জোরাজুরিতে তাকে সাথে নেয়, কিন্তু অর্জুন নিজে বাইক পার্ক করার নাম করে কাউকে কল দিয়ে বলে ও আমাকে নিতে রাজি হয়েছে, তোমরা প্রস্তুত থাকো। এই একটা লাইন শুনে বোঝা যায় যে অর্জুনের ভিতরে বড় কোনো ধান্দা আছে, আর আজ হয়তো আধিরার কপালে কোনো দুঃখ রয়েছে। এভাবে অনেকটা পথ পাড়ি দিয়ে আধিরা আর অর্জুন সুরিয়ার পাঠানো লোকেশনে পৌঁছে যায়। জঙ্গলের মাঝে শুনশান এক বাংলো। আধিরা গাড়ি থেকে নামতেই ঠিক সেই মুহূর্তে ভারানি তাকে কল করে বলে, ম্যাম আমি সেই ছেলেটাকে একটা ভিডিওতে দেখেছি, দ্রুত আপনাকে সেই ভিডিওটা পাঠাচ্ছি। কিন্তু নেটওয়ার্ক সমস্যায় থাকায় আধিরা তার কথা কিছুই বুঝতে পারে না। এছাড়াও নবীনও কোনো এক কারণে প্রচন্ড চিন্তিত হয়ে আধিরাকে বারবার কল করতে থাকে, কিন্তু নেটওয়ার্কের কারণে কোনো কলই রিসিভ হয় না। এদিকে আধিরা বাংলোর ভিতরে প্রবেশ করতেই অর্জুন আধিরার গান নিয়ে পেছন পেছন বাড়ির ভেতর ঢোকে। আধিরা সুরিয়াকে ডাকতে ডাকতে পুলের পাশে এসে দাঁড়ায়, আর ঠিক সেই মুহূর্তে বাড়ির ভিতর থেকে এক এক করে বের হতে থাকে কিশোর, অভিষেক, পল্লবী, ডাক্তার আর সুরিয়ার বয়ফ্রেন্ড। ঠিক এই মুহূর্তে আধিরা কিছু বুঝে ওঠার আগেই তার ফোনে ভারানি আর নবীনের মেসেজ আসে। ভারানির মেসেজ খুলে সে দেখতে পায় অর্জুনের ছবি পাঠিয়ে ভারানি লিখেছে এই ছেলেই সেদিন সুরিয়ার সাথে ছিল। এছাড়াও নবীন মেসেজে লিখেছে যে ম্যাম আপনি যদি অর্জুনের সাথে থাকেন তাহলে এক্ষুনি নিজেকে সেভ করুন, আমি অর্জুনের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেছি, তার সবকিছুই ফেক। এছাড়াও অর্জুন, কিশোর আর পল্লবী সিক্রেটলি একে অপরের সাথে কানেক্টেড। এই তথ্যটা শুনে আধিরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যেই মানুষটাকে সে এতদিন ভালোবেসেছে, বিশ্বাস করেছে, সেই মানুষটার পুরো পরিচয় ভুয়া। ঠিক সেই মুহূর্তে অর্জুন আধিরার পাশে এসে দাঁড়ায়। আধিরা তার কলার চেপে বলে, তুমি কে? কেন আমার সাথে ভালোবাসা নাটক করলে? আর সত্যি করে বলো তুমি সুরিয়ার সাথে কি করেছো? ঠিক এই মুহূর্তে অর্জুন বলে, আমি মেরে ফেলেছি সুরিয়াকে। আর এই এক বাক্যের কথা শুনে আধিরা যেন আকাশ থেকে পড়ে। সে উত্তরে বলে, কেন? আর এইখানে পুরো মুভির সবচেয়ে বড় রহস্যটা উন্মোচন হয়। বিশ্বাস করো, এই জিনিসটা জানার পরে তোমার গায়ে এমন ভাবে কাঁটা দিয়ে উঠবে যার জন্য তুমি এখনো প্রস্তুত নও। কেননা পুরো মুভি জুড়ে যা দেখেছো এই সব কিছুর অর্থ এখন সম্পূর্ণ রূপে বদলে যেতে শুরু করেছে। তখন কিশোর বলতে থাকে, বিয়ের পর থেকেই সুরিয়া তার কাছ থেকে দূরে দূরে থাকতো। একদিন সে সুরিয়াকে ছেলেদের নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলে মেয়েদের সাথে চ্যাট করতে দেখে ধরে ফেলে। এর উত্তর জিজ্ঞেস করলে সুরিয়া জানায় সে আসলে মেয়েদেরকে পছন্দ করে এবং ছোটবেলা থেকেই সে ছেলে হতে চায়। তার মানে সে মনে মনে মেয়েদের পছন্দ করত। কলেজেও সে ভারানির শার্ট এর জন্যই পরেছিল কেননা সে নিজেকে ছেলের মতো দেখতে পছন্দ করত। ঠিক সেই মুহূর্তে কিশোর তাকে জিজ্ঞেস করেছিল তাহলে সে তাকে কেন বেছে নিয়েছে। উত্তরে সুরিয়া জানায় তার পরিবার কখনোই এটা মেনে নেবে না, তাই সে তার পরিবারকে এই কথা জানিয়েছিল। কিন্তু তার মা আত্মহত্যার হুমকি দিয়ে জোর করে কিশোরের সাথে তার বিয়ে দিয়ে দেয়। এরপর সুরিয়া আরো গভীরভাবে ডিপ্রেশনে চলে যায়। তারপরে সে একদিন সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু কিশোর তখন সিদ্ধান্ত নেয় যে সে সুরিয়াকে সাহায্য করবে। যার ফলে মডেলিং এর অজুহাতে সুরিয়ার পরিবারকে প্রথমে তার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। এরপর সুরিয়া জেন্ডার ট্রানজিশনের পুরো প্রসেস শুরু করে। তারপর ধীরে ধীরে সুরিয়া মেয়ে থেকে ছেলেতে পরিণত হতে থাকে। আধিরা একদম পাথরের মতন অবাক হয়ে সে কিশোরের কথাগুলো শুনতে থাকে। আর ঠিক এরই মাঝে পিছন থেকে অর্জুন চলে আসে। এবার অর্জুন যেটা করে সেটা ছিল এই মুভির সবচেয়ে বড় টুইস্ট। সে তার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধিরার ফোনের লক খুলে দেয়। তোমাদেরকে তো আগেই বলেছিলাম আধিরার ফোনে ছিল সুরিয়ার ফিঙ্গারপ্রিন্ট। তার মানে এই অর্জুন আর কেউই নয়,
বরং এই অর্জুনই হলো আদিরা সেই ছোটবেলার বেস্ট ফ্রেন্ড সুরিয়া। তার মানে ধরতে পারছো ব্যাপারটা, যেই মানুষটাকে আদিরা তার প্রেমিক হিসেবে ভালোবেসেছে সেই মানুষটাই আসলে সেই পুরাতন বান্ধবী যাকে সে মৃত ভেবে কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে। ও মাই গড, এই লেভেলের টুইস্ট যে এখানে পাবো বিশ্বাস করো আমি কখনো কল্পনাই করিনি। তোমাদের কি অবস্থা তা আমি জানি না, কিন্তু আমি এই সিন দেখে লিটারেলি শক হয়ে গেছি। আদিরা এই সত্য জেনে কাঁদতে শুরু করে। অর্জুন কাঁদতে কাঁদতে বলে, ছোটবেলা থেকে আমি অর্জুন হতে চেয়েছিলাম, কিন্তু কখনোই কেউ আমাকে বোঝার চেষ্টা করেনি। বড় হওয়ার সাথে সাথে আমি বুঝতে পারি আমি আসলে তোমাকেই ভালোবাসি আদিরা। তোমার আশেপাশে আমার কাউকে সহ্য হতো না, কিন্তু আমি বলার সাহস করে উঠতে পারিনি, কারণ আমি তখন একটা মেয়ে ছিলাম। আর এখন আমি তোমার সামনে ছেলে হয়ে দাঁড়িয়ে আছি। এবার বলো, তুমি কি আমাকে বিয়ে করবে আদিরা? ঠিক এই প্রশ্নটা তোমাদের কাছেও রেখে গেলাম। সে কি মেনে নিতে পারবে তার বয়ফ্রেন্ডকে নাকি তার বান্ধবীকে? আদিরা কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। বাসায় এসে সে পাগলের মতন কাঁদতে থাকে। এখন সে কাকে চুজ করবে, তার বেস্ট ফ্রেন্ডকে নাকি তার প্রেমিককে? সমস্যাটা হলো দুজনেই একই মানুষ, কিন্তু আদিরার মাথায় এই বিষয়টা মেনে নেওয়া এতটা সহজ না। সে সব কিছু সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে আর নিজেকে করে ফেলে ঘরবন্দি। অর্জুন অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও আদিরা সবকিছু ইগনোর করে। একদিন অর্জুন কল করে জিজ্ঞেস করে যে সে কেন তাকে এভাবে ইগনোর করছে। আদিরা কাঁদতে কাঁদতে জানায়, তুমি আমার কাছে মিথ্যা বলে হলেও অর্জুন হয়ে থাকলেই সবচেয়ে ভালো হতো, কিন্তু এখন আমি তোমার ভিতরে সুরিয়াকে দেখতে পাচ্ছি, আর এটাকে আমি কিছুতেই মানতে পারছি না। অর্জুনের গলার স্বর ভেঙে যায়। সে বলে, আমি এখন অর্জুন, আর সেটা শুধু তোমার জন্য। তুমি আমাকে না চাইলে আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করব। তুমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও আদিরা। ঠিক এভাবেই একটা বছর পার হয়ে যায়। আদিরা তার ট্রমা থেকে ধীরে ধীরে বের হয় আর ফাইনালি সে অর্জুনের সাথে দেখা করতে আসে। তার চোখে মুখে এবার আর দ্বিধা নেই, বরং আছে একটা শান্ত স্থিরতা। সে হয়তো শেষমেশ অর্জুনকেই তার পার্টনার হিসেবে মেনে নিতে প্রস্তুত। আর ঠিক এখানেই এই সাসপেন্স ভরা মুভিটার সমাপ্তি ঘটে, যেখানে ভালোবাসা, পরিচয় আর সত্যের মুখোমুখি হওয়া যন্ত্রণা একসাথে মিশে যায়।